দুলাভাইয়ের নজর খারাপ, কথাটা আপার অজানা ছিল না। সে প্রায় বলতো, শোন মিশু, তোর দুলাভাই যখন বাড়িতে থাকবে ঘর থেকে বের হবি না, ওর সামনে পড়বি না। সেজে গুজে তো একদমই না। বিস্মিত হতাম ঠিক, প্রশ্ন করার সাহস পেতাম না। যদি তাড়িয়ে দেয়, কোথায় যাব আমি? মামির সংসারে ফিরে যাওয়ার উপায় নেই। তিনি আমাকে ঘরে তুলবেন না। অনেক কষ্টে আপার সাথে আমাকেও বের করেছেন। তার ঘরে সমস্ত ছেলে মানুষ আছে। সুমন ভাই ছিপছিপে শরীরের সুদর্শন যুবক, পাছে আমি যদি তার ঘাড়ে চেপে বসি, এই ভয়টা মামির মনে জাঁকিয়ে বসেছিল। বাপ মা মরা নিঃস্ব এতিম মেয়েকে ছেলের বউ বানানোর মতো উদারতা দেখানোর ইচ্ছে তার নেই। দুঃস্বপ্নেও ভাবতে পারেন না তিনি। কাজে মামি আমাকে তার বাড়িতে জায়গা দেবেন না। আগুন আর মোম পাশাপাশি রাখতে নেই। আপার শ্বশুর বাড়ি আমার শেষ ভরসা। এই বাড়িতে আমার অবস্থান কাজের লোকের চেয়ে বেশি কিছু না। সকালে ঘুম থেকে উঠে থালা বাসন ধোয়া, রান্না বান্না সহ ঘরের যাবতীয় সব কাজ আমাকেই করতে হয়। আপা এসবের ধারেও আসে না। বিছানায় শুয়ে ফোন ঘাটে, আরামায়েশ করে। মাঝে মধ্যে হুকুমের সুরে বলে, বেলি আমায় এক কাপ চা দিয়ে যা তো, পরিষ্কার কাপে দিবি। আজ শুক্রবার, সকাল থেকে রান্নাঘরে দম ফেলার সময় নেই। প্রতি শুক্রবারে এই বাড়িতে গরুর গোশত রান্না হয়। দুলাভাই সকাল সকাল বাজারে গিয়ে গোশত কিনে আনে। দাঁত খোঁচাতে খোঁচাতে বলে, কষিয়ে রাঁধো দেখি, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। রান্না শুধু গরুর গোশতে সীমাবদ্ধ থাকে না। পোলাও, রোস্ট, সবজি, সালাদ, আরো কত কি। আবার শাশুড়ির গ্যাস্ট্রিকের সমস্যা, তেল মশলার খাবার খেতে পারেন না। তার জন্য আবার আলাদা করে শিং মাছের পাতলা ঝোলও রাখতে হয়। কপালের ঘাম মুছে ঘড়ির দিকে তাকালাম, 9টা 22। দুলাভাই গোশত নিয়ে বাড়ি ফিরেছেন। সে গোশতের ব্যাগটা রান্নাঘর পর্যন্ত নিয়ে এলো। মেকি হেসে বলল, যেভাবে কাজ করো তোমাকে এই বাড়ির গিন্নি মনে হয়। আমি তার কথার কোনো জবাব দিলাম না। বিরক্ত মুখে গোশতের ব্যাগ হাতে নিলাম। দুলাভাই আরো একটু গা ঘেঁষে দাঁড়ালো। গলার স্বর অনেকখানি নিচু করে বলল, সকালের নাস্তাটা দাও, ভীষণ ক্ষুধা পেয়েছে। নাস্তা গুছিয়ে আবারও রান্নাঘরে ঢুকলাম। দুলাভাইয়ের আচরণে গা ঘিন ঘিন করে। অভিযোগ জানানোর মানুষ খুঁজে পাই না। আপাকে বললে সে খুব সহজে জবাব দেয়, তোর দুলাভাইয়ের সামনে যাবি না। অথচ ঘরের কাজকর্ম করতে গিয়ে সারাদিন বেশ কয়েকবার তার সামনে পড়তে হয়। খাবার গুছিয়ে দিতে হয়। খাবার গোছানোর কথা বললে আপার জবাব সরল, আগে থেকে সব গুছিয়ে সরে যাবে, সামনে দাঁড়িয়ে থাকার তো কিছু নেই। সেদিন খুব বিরক্ত হয়ে আপাকে বললাম, আমার এখানে ভালো লাগে না। আপা বলল, ফ্রি খাবার জুটছে তো তাই ভালো লাগে না। কতর খাটিয়ে খেলে ভালো লাগতো। সে কথা জানি না আপা। কদিন পর কলেজে ভর্তি তারিখ। ভর্তি হওয়ার পর আমাকে হোস্টেলে পাঠিয়ে দাও। বাপের কত টাকা আছে যে হোস্টেলে থেকে পড়ার শখ তোর? যেমন আছিস তেমন থাক। আমি আর কিছু বলিনি। আপার ফোনের নেশা, সারাক্ষণ রিলস দেখে, সিনেমা দেখে, সিরিজ দেখে। তার বদলে ঘরের প্রতিটা কাজ আমার করতে হয়। এমন আরামের জীবন থেকে বেরিয়ে আসার ইচ্ছে কেউ করে না। আপাও করছে না। দুপুরে খাওয়ার সময় দুলাভাই আমার কাছে এলো। অন্তরঙ্গ সুরে বলল, দুপুরে খেতে দিবে না বুঝি? টেবিলে সবকিছু গুছিয়ে রেখেছি, তুমি নিজের হাতে বেড়ে না দিলে খেতে মন চায় না। এ কেমন কথা? আরে মজা করলাম। ওই কথা শোনোনি? শালি হলো আধা ঘরওয়ালি। দুলাভাই এইসব কথা আমার কুৎসিত লাগে, আর কখনো বলবেন না। দুলাভাই রান্নাঘর থেকে বেরিয়ে গেল। প্রায় তার পরপরই আপা এলো। কর্কশ গলায় বলল, তোর দুলাভাইকে তুই কি বলেছিস? সামান্য একটু খাবার বেড়ে দিতে তোর কি সমস্যা? সারাদিন তো শুয়ে বসেই থাকিস। কি সমস্যা তুমি জানো না আপা? তুমি জানো না তোমার বরের নজর খারাপ? সমস্যা তোর মনে, সবকিছু নোংরা মনে করিস। তোর দুলাভাই কালকেও বললো যে আমার তো নিজের বোন নেই, মিশুকে আমি আমার ছোট বোনের মতোই দেখি। কথা বাড়াতে ইচ্ছে হলো না। আপা সবকিছু বুঝেও না বোঝার ভান করে, দেখেও দেখে না। এমন মানুষকে কিছু বলা না বলা সমান কথা। এর বাইরে আর কাকি বা কি বলবো? কেউ আমার কথা বিশ্বাস করবে না, উল্টো আমাকেই দোষারোপ করবে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নজরে পড়ে না। এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে বেশ আগে। কলেজে ভর্তি হতে হবে। আপাকে বলেছি, সে এই ব্যাপারে ভাবলেশীন। দুলাভাইকে খেতে দিয়ে গোসলে ঢুকলাম। বালতিতে কাপড় ভেজানো। কাপড় ধুয়ে বের হতে দুপুর গড়িয়ে বিকেল। শরীরে সামান্য বল নেই। প্রচুর ক্ষুধা লেগেছে। নাকে মুখে গুঁজে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। ক্লান্তিতে কখন চোখ লেগে এসেছে বুঝতেই পারিনি। আপার চিৎকারে হুড়মুড় করে বিছানায় উঠে বসলাম। আপা বলল, তোর দুলাভাইকে এক কাপ চা বানিয়ে দে, আদা কুচি করে দিবি। এই কাজটুকুও কি তুমি করতে পারো না আপা? সামান্য চা বানাতে তোর এত সমস্যা কিসের? বাড়িতে কাজ কি? ধান নেই, পান সুপারি নেই, শুধু রান্না খাওয়া। এতে এত হাঁপিয়ে যাস কেন? আমি কি তোমাদের অবৈতনিক গৃহকর্মী? আপার চোখ মুখের ধরন বদলে গেল। ক্ষিপ্র হাতে আমার চোয়াল চেপে ধরে বলল, চালের দাম জানিস? এই বাড়িতে বসে বসে খেতে পারছিস। আমার শ্বশুর শাশুড়ি স্বামী তোর থাকা নিয়ে অমত করছে না, সেজন্য কৃতজ্ঞ না হয়ে উল্টো আমার মুখে মুখে কথা বলছিস কোন সাহসে? তারা খুব ভালো করে জানে আমাকে তাড়িয়ে দিলে তাদের অবস্থা কেমন হবে। তোমার শ্বশুরের দিনের মধ্যে 6 কাপ গরম চা, সকাল সন্ধে অর্জুন গাছের ছাল ভেজানো পানি, তোমার শাশুড়ির জন্য তেল মশলা ছাড়া রান্না। এইসব কে করবে? এমন যত্নে দিন কাটাতে গেলে মাসে মাসে কত টাকা গুনতে হবে সেই হিসেব আছে? ছেলেকে বিয়ে করিয়ে যে মেয়ে ঘরে এনেছে সে এত কাজ করবে এমন আশা তারা করতেই পারে না। তাই আমাকে নিয়ে কোনো কথাই বলে না তারা। নিজের কাজকে এত বড় মনে করিস? এই কাজের এত অহংকার তোর? আমি কিছু বলবো এর আগেই দুলাভাই ঘরে ঢুকলো। ভ্রু কুঁচকে বলল, তর্ক করছো কেন? আপা মেকি হাসলো। মিশুকে চা করতে বলেছিলাম, সামান্য চা করতে শরীর খারাপের বাহানা দিচ্ছে। দুলাভাই এগিয়ে এসে আমার কপালে হাত রাখলো। আমি চমকে পেছনে সরে গেলাম। সে বলল, গা গরম, মনে হচ্ছে জ্বর এসেছে। চা বানাতে হবে না, শুয়ে থাকো, আমি ওষুধ নিয়ে আসছি। দুলাভাই বেরিয়ে গেল। আপা চোখ গরম করে তাকালো আমার দিকে। তার নজরকে গুরুত্ব দিলাম না। এখানে আমার দোষ নেই, আমি তার বরের গায়ে পড়িনি। কাজেই আমার দিকে এইভাবে তাকিয়ে কোনো লাভ নেই। 2 দিন পরের কথা। আপার শাশুড়ি আমায় তার কাছে ডাকলেন। নরম স্বরে বললেন, সেলাই জানো? জানি। নর্মাল সেলাই নাকি ওই কি সব ফোটোর আছে ওগুলো পারো? পারি। স্কুলে গার্হস্থ্য বিজ্ঞানে ছিল, ম্যাডাম শিখিয়েছিলেন। নকশি কাঁথার শখ অনেক দিনের। পারবে নাকি? কাপড় শুধু এনে দিলে হবে। ভদ্রমহিলা খুব খুশি হলেন। হাসি হাসি মুখ করে বললেন, তোমার আপা বলল সে নাকি পারে না, তুমি পারো কিভাবে? মামি শিখিয়েছে। মামির সাথে অনেক কাঁথা সেলাই করেছি। ভদ্রমহিলা বিকেলের মধ্যে সুতো, কাপড়, প্রয়োজনীয় সবকিছু জোগাড় করে ফেললেন। সেলাই করতে আমার খারাপ লাগে না। সারাদিন কাজের ফাঁকে কাঁথা নিয়ে বসি। আপার শাশুড়ি মাঝে মধ্যে মুগ্ধ চোখে কাঁথা সেলাই দেখেন। সেদিন বিকেলে ছাদে বসে কাঁথা সেলাই করছি। 2 জন মহিলা কাঁথা দেখতে এলো। আপার শাশুড়ি ডেকে নিয়ে এসেছেন। মহিলা 2 জন কাঁথা দেখে ভীষণ খুশি। এই বয়সে এত কিছু শিখে ফেলেছি বলে বেশ প্রশংসাও করলো। দীর্ঘ ভনিতা শেষে জানালো তাদের এমন কাঁথা সেলাই করে দিতে হবে, তারা ন্যায্য পারিশ্রমিক দেবে। এইসব নিয়ে চিন্তার কিছু নেই। আমি আপার শাশুড়ির দিকে তাকালাম। তিনি বললেন, মিশুর ইচ্ছে হলে করবে, এই বাড়িতে ওর কিছুতেই বাধা নেই। আপার শাশুড়ি যে মহিলাগুলোকে ডেকে এনে
যিনি ছিলেন তারা বললেন তাদেরকেও এমন কাঁথা সেলাই করে দিতে হবে, তারা ন্যায্য পারিশ্রমিক দেবে। এইসব নিয়ে চিন্তার কিছু নেই। আমি আপার শাশুড়ির দিকে তাকালাম। তিনি বললেন মিশুর ইচ্ছে হলে করবে, এই বাড়িতে ওর কিছুতেই বাধা নেই। ভদ্রমহিলা আমাকে খারাপ জানে না, ভালোবাসে। মাসখানেকের রাত জাগা পরিশ্রমের পর কাজ শেষ হলো। প্রথমে আপার শাশুড়ির কাঁথা সেলাই করেছি। ভদ্রমহিলা দুলাভাইকে বলে আমাকে মিষ্টি এনে খাইয়েছেন। ওই দুজনের কাঁথাও শেষ। একজন দিয়েছে 2000, অন্যজন প্রথমে 2000 দিয়েছিল, পরে আরো 1000 টাকা দিয়েছে। সে নাকি কার কাছে শুনেছে নকশি কাঁথা সেলাইয়ের পারিশ্রমিক অনেক, 3-4 হাজার টাকা। টাকা দিয়ে গিয়েছে আর বলেছে দেখো মা, আমরা লোক ঠকাই না। তাদের দেখা দেখি আরো কয়েকজন কাপড় সুতো নিয়ে এসেছে, তাদেরকেও বানিয়ে দিতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। হাতে কিছু টাকা আসছে, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছাড়তে হবে। দুলাভাইয়ের আচরণ দিন দিন খারাপ হচ্ছে। আপাও ইদানিং আমাকে বাঁকা চোখে দেখে। তার ভাব এমন যেন আমি তার সংসার নষ্ট করছি, অথচ একান্ত দায় না ঠেকলে আমি দুলাভাইয়ের সামনে পর্যন্ত যাই না। কলেজে ভর্তির তারিখ পড়েছে। রাত দিন এক করে কাঁথা সেলাই করে টাকা জমেছে 10,320। আরো ছিল। আপা নানান অজুহাতে আমার থেকে টাকা নিয়ে গেছে। ভর্তির তারিখ পড়তেই ভর্তির কথা তুললাম। আপা বলল ভর্তি হয়ে থাক, গিয়ে পরীক্ষা দিবে। না আপা, আমি হোস্টেলে থাকবো, এই বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আমার চোখের বাইরে গিয়ে আমার বরের সাথে ফষ্টি নষ্টি করবি, সেজন্য বাড়ি ছাড়ছিস? বাড়িতে আমি থাকি বিধায় তোদের জুৎসই হয় না, তাই তো? বাজে কথা বলো না আপা। বাজে কথা বলছি না আমি, যা সত্যি তাই বলছি। কোন সত্যি তুমি বলেছ? তুই আশকারা না দিলে তোর দুলাভাই তোর প্রতি অমন আচরণ করতো না। তোর গা থেকে পেঁয়াজ রসুনের গন্ধ আসে, চেহারার ভাবসাব কাজের লোকের চেয়ে একটুও ভালো না। এরপরেও আশকারা না দিলে একটা পুরুষ তোর দিকে ঝোঁকে? বলতে চাইছিলাম না আপা, বলতে বাধ্য হলাম। দুলাভাইয়ের নজর খারাপ, এই কথা তুমি জানো না? সে প্রায়ই মোবাইলে মেয়েদের সাথে কথা বলে, সেই কথা তুমি জানো না? তাছাড়া বউ হিসেবে তুমি কোন দায়িত্বটা পালন করেছো? কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি তা তুমি বুঝতে পারছো না? বউ হিসেবে শোপিস কারোই পছন্দ হয় না আপা। যে সারাক্ষণ শুয়ে বসে থাকবে, শপিং করবে, বর কিছু বললে দাঁত চিবিয়ে ঝগড়া অশান্তি করবে। তোমার বরের কোন কাজটা তুমি করো? খেতে দেওয়া, পানি দেওয়া, চা করে দেওয়া, এমনকি তোমার বরের আন্ডারপ্যান্ট পর্যন্ত আমাকেই ধুতে দিতে বলো। বউ হিসেবে তুমি কি করো তাহলে? আপা কিছু বলছে না, তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিলাম। কঠিন মুখে বললাম তোমার বরকে আমার পছন্দ না আপা, তার সাথে আমার কিছুই নেই। এই কথা তুমিও ভালো করেই জানো। আমি অনেক আগে থেকেই তোমায় এসব বলে আসছি, তুমি কখনো গায়ে মাখোনি। তাহলে বাড়ি ছেড়ে হোস্টেলে কেন যেতে চাচ্ছিস? অন্য নাগর আছে নাকি? আমার কেউ নেই, কিছুই নেই, এ কথা তুমিও জানো। তোমার 24 ঘন্টার অবৈতনিক কাজের লোক হাতছাড়া হয়ে যাবে বলে তুমি এমন উৎকণ্ঠিত, অথচ আমি তোমার মায়ের পেটের ছোট বোন ছিলাম। আমাদের বাপও এক। বড় বোন হিসেবে তোমার আমাকে দেখে রাখার দায়িত্ব ছিল, আমার ভালো মন্দ খেয়াল রাখার কথা ছিল। তুমি সেসবের ধারও ধারলে না, নিজের আরাম নিজের স্বার্থই শুধু দেখলে। আপা মুখ ঘুরিয়ে রাখলো। আমি বললাম তোমার বরের সাথে আমি ন্যূনতম কথা বলতেও ঘেন্না করি, তাই এসব নিয়ে হীনমন্যতায় না ভুগে নিজে ঠিক হও। আমাদের কথা এই পর্যন্তই রইল। কলেজে ভর্তি, হোস্টেলে থাকা নিয়ে কেউ তেমন ঝামেলা করলো না। দুলাভাইও তেমন কিছুই বললো না। যাওয়ার আগে আপার শাশুড়ির সাথে দেখা করতে গেলাম। নিচু গলায় বললাম আমি চলে যাচ্ছি, আপনার কাছে আমার কিছু ঋণ আছে। আপনি না থাকলে এতগুলো কাঁথার অর্ডার আসতো না, আর হাতে টাকা না থাকলে আমার এত সাহসও হতো না। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, কোমল গলায় বললেন নিজেদের স্বার্থে আমি তোমার জীবনটা নষ্ট করতে পারি না। তাছাড়া বেশ অনেকদিন থেকে আমার ছেলের ব্যাপারটা নজরে পড়ছে। এত কিছুর পর তোমাকে এই বাড়িতে রাখা ঠিক মনে করছি না। তেমন কিছু হলে, লোক জানাজানি হলে আমাদেরই মান সম্মান নষ্ট হবে। ছেলের মুখের দিকে তাকিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে তখন দ্বিধাবোধ করবো কিনা জানি না, করবো না মনে হয়, কারণ মানুষ খুব স্বার্থপর। আমি এসব চাই না, তাই আগেই চলে যাও। কাপড় চোপড় জিনিসপত্র বলে তেমন কিছুই নেই, যা ছিল সব গুছিয়ে ব্যাগে ভরে নিয়েছে। ব্যাগটা হাতে তুলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। কলেজে ভর্তি, হোস্টেলে সব খরচ মিটিয়ে এখনো কিছু টাকা বেঁচে আছে। এগুলো শেষ হলে কি করব জানি না, তবে এখানে আর না। খানিক আগে বৃষ্টি হচ্ছিল।